চারজন মানুষ এমন একটি রুমে আটকে পড়ে যেখানে তাদেরকে বিভিন্ন রকম ধাঁধা সমাধান করার জন্য দেওয়া হয়। এমনকি যদি তারা এই ধাঁধা সমাধান করতে না পারে তবে তারা সেখানেই মরে যাবে। আর এই চারজন মানুষ কোনো সাধারণ মানুষ নয়। এদের মধ্যে একজন থাকে ইঞ্জিনিয়ার, কেউ থাকে গণিতবিদ এবং কেউ থাকে নামকরা প্রফেসর। কিন্তু এই ধাঁধা সলভ করতে তাদেরও মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এমনকি এই অবধি নয়, এই মুভিতে রয়েছে এমন কিছু টুইস্ট যা আপনাকে ভাবতে বাধ্য করাবে। তো এমন একটি মাস্টারপিস মুভি দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি ফার্ম্যাটস রুম। মুভি শুরু হয় একটি অল্প বয়সী গণিতবিদকে দেখিয়ে, যে কিনা খুব কম সময়ের মধ্যেই গোল্ডবাস থিওরি প্রমাণ করে ফেলেছে, যেটা কিনা দীর্ঘ 250 বছর ধরে কেউই প্রমাণ করতে পারেনি। আর এই কারণে সে খুব কম সময়ের মধ্যেই খুব বেশি পপুলার হয়ে গেছে। এখন এই গণিতবিদ তার এই জনপ্রিয়তার জন্য সে বেশ কিছু মেয়েদেরকে তার অটোগ্রাফ দিতে ব্যস্ত থাকে এবং তাদেরকে বোঝাতে থাকে সে কিভাবে এই সব কিছু করেছে, এবং জানায় আগামী 10 দিনের মধ্যে এই সব রকম ইনফরমেশন সে মিডিয়ার কাছে পৌঁছে দেবে এবং তাদেরকেও জানিয়ে দেবে সে এমনটা কিভাবে করেছে। কিন্তু তখনই তার বাড়ির জানালা খুলে তার বন্ধু তাকে চিৎকার করে জানায় তার ঘরের প্রতিটা জিনিস এলোমেলো হয়ে রয়েছে এবং কেউ কিছু চুরি করে নিয়েছে। গণিতবিদ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় এবং লক্ষ্য করে তার প্রতিটা ইনফরমেশন এবং রিসার্চের জিনিসগুলো কেউ চুরি করে নিয়ে নিয়েছে, যেটা দেখে সে একদম হতাশ হয়ে যায়। কিন্তু সে হার মানে না। সে প্ল্যান করে সে আবারও তার রিসার্চ কমপ্লিট করবে, কিন্তু এটা করতে তার বেশ কয়েক মাস সময় লেগে যাবে। যাই হোক, এরপর 4টে মাস কেটে যায় এবং আমাদেরকে দেখানো হয় একজন প্রফেসরকে। প্রফেসর তার এক বন্ধুর সাথে একটি গুরুত্বপূর্ণ মিটিং করতে ব্যস্ত থাকে, যে কিনা একজন সাইকিয়াট্রিস্ট। আসলে দীর্ঘ সময় ধরে প্রফেসর বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই কারণে তার যে বন্ধু ডাক্তার রয়েছে তার সাথে সে এই ব্যাপারে পরামর্শ নিতে চায়। প্রফেসর তার বন্ধুকে জানায় সে ইতিমধ্যে একবার সুইসাইড করারও প্ল্যান করেছিল, কিন্তু তার কাছে একটি লেটার চলে আসে এবং সেই লেটারটা পড়ার পর সে সুইসাইড করার প্ল্যান সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে। এরপর প্রফেসর তার বন্ধুকে সেই লেটারটা দেখায়। ডাক্তার এখানে লক্ষ্য করে এই লেটারের মধ্যে বেশ কিছু সংখ্যা লেখা রয়েছে এবং এটা অনেকটা ধাঁধার মতো, কিন্তু নিচে লেখা রয়েছে সে যদি এটা সলভ করতে পারে এবং এই মেইল অ্যাড্রেসে সে পুনরায় এটা পাঠাতে পারে তবে তাকে একটি মিটিংয়ে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে, যেখানে নামকরা গণিতবিদরা এবং ইঞ্জিনিয়াররা থাকবে। আর এই লেটারটা পাঠিয়েছে একজন অচেনা ব্যক্তি যার নাম ফরম্যাট। এখন ডাক্তার এই ধাঁধাটা কমপ্লিট করে সেই ঠিকানায় পাঠিয়ে দেয়। অন্যদিকে একই সময় আমরা দেখি একজন ইঞ্জিনিয়ারকে, আর এই ইঞ্জিনিয়ারও ঠিক একই রকম লেটার পেয়েছে, কিন্তু সে গত 10 দিন ধরেই এই লাইব্রেরিতে বসে এই ধাঁধাটা সলভ করার চেষ্টা করছে, কিন্তু সে পারছে না। এখন রাত হয়ে যায় এবং এই লাইব্রেরির একজন মহিলা এই ইঞ্জিনিয়ারকে জানায় সে চাইলে রাতেও এখানে পড়াশোনা করতে পারবে, কিন্তু সে যেন এই বইগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়ে রাখে। এখন এই কথা শুনে তার মাথায় একটি বুদ্ধি চলে আসে, তাই সে সঙ্গে সঙ্গে তার সামনে থাকা ধাঁধাটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সমাধান করতে শুরু করে দেয় এবং একটা সময় এই ধাঁধার সমাধান হয়ে যায়। তাই এই ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে এই লেটারটা ফরম্যাটের কাছে পাঠিয়ে দেয়। এরপর ফরম্যাট তাকে আরও একটি লেটার পাঠায় এবং সেখানে লেখা থাকে এই ধাঁধা কেবলমাত্র 4 জন মানুষই সমাধান করতে পেরেছে, যার মধ্যে তুমি একজন। এখন এই 4 জনকেই একটি নির্দিষ্ট জায়গায় ইনভাইট করা হয়, যেখানে তাদেরকে সবচেয়ে কঠিন এবং জটিল একটি জিনিস সমাধান করতে দেওয়া হবে, কিন্তু জিনিসটা আসলে কি সেই ব্যাপারে কোনো কিছুই লেখা থাকে না। এখন এইসবের মধ্যে তাদের প্রত্যেককে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথম নিয়ম হলো তাদের কেউই ফোন ব্যবহার করতে পারবে না এবং সাথে করে ফোন নিয়ে আসতে পারবে না, এবং দ্বিতীয় নিয়মটি হলো তাদের প্রত্যেককে তাদের আসল পরিচয় এখানে বলতে হবে। এখন সেই ইঞ্জিনিয়ার সবার প্রথমে সেই লোকেশনে পৌঁছে যায়। ফরম্যাট তার একটি নকল নাম দেয়, আর সেটা হলো পাসকাল। এখন প্রথম দিকে পাসকাল বেশ চিন্তায় পড়ে যায়, কারণ চিঠিতে দেওয়া লোকেশন অনুযায়ী সে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে কোনো ঘরবাড়ি নেই এবং কোনো মানুষজন নেই, শুধুমাত্র মরুভূমির মতো ফাঁকা জায়গা রয়েছে। আর ঠিক তখনই আরও একজন মেম্বার এই চিঠি পেয়ে সে এখানে চলে আসে, আর এই মেম্বারটি হলো একজন মহিলা, আর তাকেও ফরম্যাট একটি নকল নাম দিয়েছে, আর সেটা হলো অলিভিয়া। এখন এই ফাঁকা জায়গায় কোনো কাজ খুঁজে না পেয়ে পাসকাল এই মেয়েটিকে ইমপ্রেস করতে শুরু করে দেয়। সে অলিভিয়াকে তার তৈরি করা এমন একটি মেশিন দেখায় যেটা খুব সহজেই পপকর্ন তৈরি করতে পারবে, কিন্তু এতে অলিভিয়া একটু ইমপ্রেস হয় না, বরং এই জিনিসগুলো তার বেশ বোরিং লাগে। অন্যদিকে সেই প্রফেসর এই ঠিকানার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়, কিন্তু মাঝ রাস্তায় তার গাড়িটা খারাপ হয়ে যায় এবং সে হাজার চেষ্টা করেও সেটা ঠিক করতে পারে না। তাই রাস্তায় সে অন্য একটি গাড়ির কাছে হেল্প চায়,
আর এই গাড়িতে যেই ব্যক্তি বসে থাকে সে আর কেউ নয়, স্বয়ং সেই অল্প বয়সের গণিতবিদ। আর এই গণিতবিদও একই রকম লেটার পেয়েছে এবং ফরম্যাট তাকে একটি নাম দিয়েছে, আর সেটা হলো গ্যালোস। এখন এরা দুজন একই গাড়িতে বসে সেই লোকেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় এবং একটা সময় এই চারজন এক জায়গায় জড়ো হয়ে যায়। কিন্তু তারা চারজনই খুব বেশি চিন্তায় থাকে, কারণ কেউ কিছু বুঝতে পারে না তাদেরকে কি করতে হবে। আর ঠিক তখনই তাদের পাশে থাকা নদীর ওপাশ দিয়ে একটি গাড়ির হেডলাইটের আলো তারা দেখতে পায়। তারা প্রত্যেকে বুঝতে পারে এই গাড়িটি তাদেরকে নিতে এসছে, তাই তারা হাত নাড়াতে শুরু করে দেয়। কিন্তু গাড়িটি সেখান থেকে একটুও সরে না, অর্থাৎ তাদেরকে এই নদীটা পার করে সেই গাড়ির কাছে যেতে হবে। এখন তারা চারিপাশটা দেখে এবং লক্ষ্য করে এখানে একটি বোট রয়েছে, যার মধ্যে লেখা রয়েছে পিথাগোরাস। এখন এই চারজন সেই বোট করে এই নদীটা পার করে এবং তারা যখন ওপারে পৌঁছায় ততক্ষণে সন্ধ্যা হয়ে যায়। এখন এই চারজন লক্ষ্য করে তাদের সামনে থাকা গাড়িতে কোনো মানুষ নেই, কিন্তু এই গাড়িটি হেডলাইট জ্বলছে, কারণ গাড়িতে অ্যালার্ম সিস্টেম সেট করা রয়েছে এবং ঠিক সময় মতো সেই হেডলাইটটা একা একাই জ্বলছিল। একইভাবে গাড়িতে একটি ফোন সেট করা রয়েছে, যার মধ্যে একটি ম্যাপ ওপেন করা রয়েছে এবং চারজনকে এই গাড়ি করে সেই ম্যাপের ঠিকানায় পৌঁছাতে হবে। এখন এই চারজন এই গাড়ি নিয়ে সেই ম্যাপের লোকেশনে পৌঁছে যায় এবং লক্ষ্য করে আগের মতোই এখানে কোনো জনবসতি নেই, বরং একটি পুরনো ফ্যাক্টরি রয়েছে, যার মধ্যে কোনো আলো নেই। তাই তারা ভয়ে ভয়ে ভিতরে প্রবেশ করে এবং কিছু দূর যেতেই তারা এমন একটি রুমে পৌঁছায় যেখানে আলো, পাখা, সুন্দর খাবার এবং বই, এমনকি একটি সুন্দর পিয়ানো রয়েছে। আর এই সব দেখে তাদের মুখে হাসি চলে আসে। কিন্তু তারা এই ঘরে একটি জিনিস খুঁজে পায় না, আর সেটা হলো যে তাদেরকে ইনভাইট করেছে, যার নাম ফরম্যাট। এখন এই চারজনের প্রত্যেকে একে অপরকে জিজ্ঞাসা করে, কিন্তু তারা ফরম্যাটের সম্বন্ধে কিছুই বলতে পারে না। আর ঠিক তখনই গ্যালোস তাদেরকে জানায় সেই ফরম্যাটের সম্বন্ধে কিছু ইনফরমেশন কালেক্ট করেছে, যেমন তার আসল নাম ফরম্যাট নয় বরং অন্য কিছু। এখন এই কথা বাকি তিনজনের বিশ্বাস হয় না। তখন গ্যালোস তাদেরকে জানায় সে যখন সেই ধাঁধা কমপ্লিট করার পর সেটা মেল করতে গিয়েছিল, তখন সেই পোস্ট অফিসে গিয়ে ফরম্যাটের আসল নাম জিজ্ঞাসা করেছিল। প্রথম দিকে তারা তাকে বলতে চায়নি, কিন্তু সে যখন তাদেরকে মিথ্যে বলে যে সে প্রেসিডেন্টের সহযোগী, তখন সেই ব্যক্তি তাকে ফরম্যাটের আসল নাম বলেছিল। কিন্তু এই মুহূর্তে গ্যালোস সেই নামটা মনে করতে পারে না, কারণ সে সেটা ভুলে গেছে। এখন এইসব দেখে বাকি তিনজন তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয় এবং জানায় এরকম মিথ্যে কথা সে যেন দ্বিতীয়বার তাদেরকে না শোনায়। এখন এইসব কথাবার্তার মধ্যে ফরম্যাট এই রুমে প্রবেশ করে এবং সেই চারজনের কাছে ক্ষমা চায়, কারণ সে তার টাইম মতো এখানে পৌঁছাতে পারেনি। এরপর এরা সবাই মিলে ডিনার করতে বসে এবং ডিনার করতে করতে ফরম্যাট এদের সাথে বিভিন্ন রকম সায়েন্টিফিক এবং ম্যাথমেটিক প্রশ্ন নিয়ে আলোচনা করতে শুরু করে দেয়। এখন এই ডিনার কমপ্লিট করার পর ফরম্যাট তার ফোনে কথা বলতে শুরু করে দেয়, যেটা দেখে প্রত্যেকে অবাক হয়ে যায়, কারণ এখানকার নিয়ম অনুযায়ী কেউই ফোন আনতে পারবে না। কিন্তু ফরম্যাট তাদেরকে বোঝায় ফোনটা হলো একজন ডাক্তারের, কারণ তার মেয়ে বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছে এবং সে কোমায় রয়েছে, আর এই কারণেই সেই ডাক্তার তাকে কল করেছিল। একইভাবে সে জানায় এখানকার নেটওয়ার্কের সমস্যার কারণে সে সব কথা ভালোভাবে শুনতে পারেনি, তাই তাকে এখনই হসপিটালে যেতে হবে। সে প্রত্যেকের কাছে ক্ষমা চায় এবং প্রমিস করে সে 1 ঘন্টার মধ্যেই ফিরে আসবে। এখন ফরম্যাট এখান থেকে চলে গেলে পাস্কাল লক্ষ্য করে ফরম্যাট তার জ্যাকেটটা এখানে ফেলে গেছে, তাই সে সেটা দেবার জন্য দৌড়ে এগিয়ে যায়, কিন্তু সে জ্যাকেটটা দিতে পারে না, কারণ তার আগে ফরম্যাট এখান থেকে চলে যায়। এখন পাস্কাল কোনো উপায় না পেয়ে এই জ্যাকেটটা ভালোভাবে চেক করে এবং সে এই জ্যাকেট দিয়ে একটি মেয়ের ছবি খুঁজে পায়, যেটা দেখে সে বেশ অবাক হয়ে যায়। এমনকি এই অবধি নয়, সে তার আইডি চেক করে জানতে পারে ফরম্যাটের আসল নাম রোম্যান। আর এটা জানতে পেরে তাদের চিন্তা আরো বেড়ে যায়, কিন্তু পরে তাদের মনে হয় এই ফরম্যাট নামটা আসলে তার একটা নিকনেম, আর এই কারণেই সে তাদেরকে জানায়নি। এখন এইসবের মধ্যে হঠাৎ করে এই রুমে থাকা একটি ফোনে একটি অ্যালার্ম বেজে ওঠে। এখন অলিভিয়া এই ফোনটা চেক করলে দেখতে পায় এখানে একটি ধাঁধা রয়েছে, যেটা তাদেরকে 1 মিনিটের মধ্যেই সমাধান করতে হবে। ধাঁধাটা হলো একজন দোকানদারকে নিয়ে, যার কাছে 3টে বাক্স রয়েছে। প্রথম বাক্সে কিছু নর্মাল লজেন্স রয়েছে, দ্বিতীয় বাক্সে চকলেট ফ্লেভারের লজেন্স রয়েছে এবং তৃতীয় বাক্সে এই 2 ধরনের লজেন্স মেশানো অবস্থায় রয়েছে এবং প্রত্যেকটা বাক্সের ওপরে এই লজেন্সগুলোর নাম লেখা রয়েছে। এখন সমস্যা হলো দোকানদারকে বলা হয়েছে বাক্সের ওপরে যে নামগুলো রয়েছে লজেন্সগুলো ঠিক সেভাবে রাখা হয়নি, অর্থাৎ চকলেট লজেন্সের বাক্সতে অন্য লজেন্স রাখা হয়েছে এবং একইভাবে বাকি বাক্সগুলোতেও ওলট পালট ভাবে লজেন্স রাখা হয়েছে। এখন প্রশ্ন হলো দোকানদার ন্যূনতম কতগুলো লজেন্স
সেই বাক্স থেকে তুললে সে বুঝতে পারবে কোন বাক্সে কি লজেন্স রয়েছে। এখন এরা প্রথম দিকে মনে করে এটা একটা প্রবাবিলিটির অঙ্ক, তাই তারা আনন্দের সাথে সেটা সলভ করতে শুরু করে দেয়। কিন্তু এটা সমাধান হয় না এবং 1 মিনিট কেটে যায়। একই সাথে পাস্কাল অদ্ভুত কিছু অনুভব করে, তাই সে সঙ্গে সঙ্গে এই ধাঁধাটা সলভ করার চেষ্টা করে। সে প্রত্যেককে বোঝায় যে এই বাক্সের ওপর মিশ্রণ কথাটি লেখা রয়েছে, সেই বাক্স থেকে যদি একটি লজেন্স ওঠায় এবং সেটা যদি সাধারণ লজেন্স হয় তবে এটা শিওর সেটা সাধারণ লজেন্সের বাক্স, কারণ আগের থেকেই বলা হয়েছে এই নামগুলো ভুলভাল ভাবে লেখা আছে, অর্থাৎ মিশ্রণের বাক্সতে মিশ্রণ কখনোই থাকবে না। একইভাবে তারা যদি সাধারণ লজেন্সের বাক্স থেকে একটি লজেন্স ওঠায় এবং সেটা যদি চকলেট লজেন্স হয়ে যায় তবে এটা শিওর সেটা চকলেট লজেন্সের বাক্স। এবার প্রশ্ন হলো সেটা তো মিশ্রণ লজেন্সের বাক্স হতে পারে, কিন্তু সেটা হবে না, কারণ এমনটা হলে চকলেট লজেন্সের বাক্সতে চকলেট লজেন্স থাকতে হবে। কিন্তু তারা আগে থেকেই বলে দিয়েছে এই নামগুলো সম্পূর্ণ ভুলভাবে লেখা হয়েছে, অর্থাৎ চকলেট লজেন্সের বাক্সতে চকলেট কখনোই থাকবে না। তাই দোকানদার যদি ন্যূনতম একটি লজেন্স সেই মিশ্রণের বাক্স থেকে ওঠায় তবে সে বলে দিতে পারবে কোন বাক্সে কি রয়েছে। এখন পাস্কালের মুখে এমন ব্যাখ্যা শুনে তারা প্রত্যেকে অবাক হয়ে যায় এবং এই কথা মতো তারা এই ধাঁধার সমাধানটা সেই ফোনের সাহায্যে মেসেজ করে পাঠিয়ে দেয় এবং তারা লক্ষ্য করে পাস্কালের উত্তর একদম সঠিক, যার ফলে প্রত্যেকে খুব খুশি হয়ে যায়। কিন্তু পাস্কাল মোটেও খুশি হয় না, বরং সে 3 জনকে জানায় এই ঘর আস্তে আস্তে সংকুচিত হচ্ছে, কারণ তারা 1 মিনিটের মধ্যে উত্তর দিতে পারেনি। এখন পাস্কাল লক্ষ্য করে তাদের এই ঘরের দরজাটাও লক হয়ে গেছে এবং তারা সেটা খুলতে পারবে না। আর ঠিক তখনই ঘরের ফোনে আরো একটি মেসেজ ভেসে ওঠে। তারা লক্ষ্য করে এটা অন্য একটি ধাঁধা, যেখানে একাধিক বাইনারি নাম্বার দেওয়া হয়েছে এবং এটাও তাদেরকে 1 মিনিটের মধ্যেই সলভ করতে হবে, নয়তো আবারও ঘরটা কিছুটা ছোট হয়ে যাবে। এখন এটা দেখে গ্যালস বেশ কিছু চাইনিজ ব্লক বের করে এটা সলভ করতে শুরু করে দেয়। এদিকে প্রফেসর এই ঘরের মধ্যে দিয়ে একটি ডকুমেন্ট খুঁজে পায়, যেখানে লেখা রয়েছে ফরম্যাট লাস্ট 2 মাসে 4টি হাইড্রোলিক প্রেস কিনেছে। যেটা পড়ার পর প্রফেসর হাসতে শুরু করে দেয়, কারণ তার মতে ফরম্যাট তাদের সাথে গেম খেলার জন্য এত কিছু খরচ করেছে, যেটা কিনা খুবই হাস্যকর। কিন্তু পাস্কাল জানায় ফরম্যাট তাদের সাথে গেম খেলছে না, বরং সে কোনো অপরাধ করতে চায়। সে তাদেরকে বোঝায় ফরম্যাট এই 4টি হাইড্রোলিক এই ঘরে থাকা 4 দেওয়ালে সেট করেছে এবং এই ঘরের মধ্যে থাকা মোবাইলের সাথে একটি টাইমারের মাধ্যমে এগুলো কানেক্ট করে দিয়েছে, যাতে প্রতিটা ধাঁধার সাথে এগুলো আস্তে আস্তে এগিয়ে আসে। এখন গ্যালস ধাঁধা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারে না, যার ফলে ঘরটা আরো একবার ছোট হতে শুরু করে, যেটা দেখে প্রত্যেকে ভয় পেয়ে যায়। তারা লক্ষ্য করে প্রতিবারই এই ঘরটা 10 সেন্টিমিটার করে চারিদিক দিয়ে ছোট হচ্ছে, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে এই ঘরটা একটি এলিভেটরের সাইজে হয়ে যাবে। এখন এরা সবাই সেই ভারী পিয়ানোটা দেওয়ালের সাথে জুড়ে দেয়, যাতে এই সব কিছু তারা ঠেকাতে পারে। এখন এই সব দেখে পাস্কাল হাসতে শুরু করে, কারণ একটা হাইড্রোলিক প্রেস একটা বড় গাড়িকে ভেঙে টুকরো টুকরো করতে পারে, সেখানে একটি পিয়ানো এটা কখনোই আটকাতে পারবে না। এবং তার কথা সঠিক হয়ে যায়, কারণ কিছুক্ষণের মধ্যেই সেই পিয়ানোটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এখন এদের মধ্যে প্রফেসর মনে করে তারা যদি সঠিক টাইমে প্রতিটা ধাঁধা কমপ্লিট করতে পারে তবে তারা এইসবের হাত থেকে বেঁচে যাবে। কিন্তু পাস্কাল তাদেরকে বোঝায় আমরা মানুষ, কোনো মেশিন নই, তাই এটা কখনো সম্ভব নয়। এখন এইসব শুনে অলিভিয়া তাকে জিজ্ঞাসা করে এই ফরম্যাট নামের মানুষটি কেন তাদের সাথে এমন করতে চায়। তখন পাস্কাল তাকে জানায় সে এই সব কিছু করে বদলা নিচ্ছে। সে জানায় আজ থেকে কয়েক বছর আগে সে যখন রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিল তখন একটি মেয়ে ট্রাফিক নিয়ম ভেঙে রাস্তা পার করছিল, যার ফলে তার গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই সে সঙ্গে সঙ্গে একটি অ্যাম্বুলেন্সকে কল করে, কিন্তু অ্যাম্বুলেন্স আসার আগেই তাকে চলে যেতে হয়, কারণ তার একটি জরুরি মিটিং ছিল। তাই পরের দিন সে সেই মেয়েটির ফ্যামিলির সাথে দেখা করতে লোকাল পুলিশ স্টেশনে চলে যায়, কিন্তু পুলিশ তাকে সেই ফ্যামিলির সাথে দেখা করায় না, বরং তারপর সে জানতে পেরেছিল সেই মেয়েটি অ্যাক্সিডেন্টের কারণে কোমায় চলে গেছে। আর এই অবধি সব কিছুই ঠিক ছিল, কিন্তু আজ সে ফরম্যাটের মানিব্যাগ থেকে একটি মেয়ের ফটো খুঁজে পেয়েছে, আর এই মেয়েটি হলো সেই মেয়েটি যার সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, অর্থাৎ মেয়েটির বাবা আর কেউ নয়, স্বয়ং ফরম্যাট। তাই আমার অনুমান ফরম্যাট তার মেয়ের প্রতিশোধ নেবার জন্য এমনটা করছে। এখন এইসবের মধ্যে গ্যালস সেই ধাঁধাটা কমপ্লিট করে ফেলে এবং এই ধাঁধার উত্তরটা একটি মুখের ছবি তৈরি হয়। তাই সে সঙ্গে সঙ্গে মেসেজ করে পাঠিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার উত্তর ভুল হয়ে যায়। তাই অলিভিয়া আরো একবার ধাঁধাটা লক্ষ্য করে এবং সে বুঝতে পারে এটা মুখ নয় বরং কঙ্কালের একটি মুখ। তাই সে আবারও উত্তরটা মেসেজ করে পাঠিয়ে দেয়, আর এবার সেটা সঠিক হয়ে যায়, যার ফলে ঘরের দেওয়ালগুলো স্থির হয়ে যায়। এখন গ্যালস
পাস্কালকে প্রশ্ন করে, ফরম্যাট তোমাকে মারতে চায় এই পর্যন্ত আমরা বুঝলাম, কিন্তু সে কেন আমাদেরকেও এখানে বন্দী করেছে? আমাদের সাথে তার শত্রুতা কি রয়েছে? তখন পাস্কাল তাকে বোঝায়, ফরম্যাট এই জিনিসটাকে কোনো বদলা হিসেবে নয় বরং একটি দুর্ঘটনা রূপে প্রকাশ করতে চায়। আর এই কারণেই তার লক্ষ্য আমি থাকলেও সে তোমাদেরকেও এখানে ইনভাইট করেছে এবং একই সমস্যায় ফেলে দিয়েছে। এখন এই কথাবার্তার মধ্যে আরো একটি ধাঁধা সেই ফোনে ভেসে ওঠে, আর এবার প্রফেসর সেটা মন দিয়ে পড়ে। ধাঁধাতে লেখা থাকে একটি ঘর রয়েছে যার মধ্যে একটি লাইট রয়েছে এবং ঘরের বাইরে 3টে সুইচ রয়েছে, যার মধ্যে একটি সুইচ এমন রয়েছে যেটা প্রেস করলে ঘরের ভিতরে লাইটটা জ্বলে উঠবে, কিন্তু সমস্যা হলো সুইচটা প্রেস করার সময় দরজাটা বন্ধ থাকবে, অর্থাৎ লাইট জ্বলছে কিনা সেটা বাইরে থেকে বোঝা যাবে না। অর্থাৎ সেটা বুঝতে গেলে দরজা খুলে ভিতরে প্রবেশ করতে হবে, কিন্তু দরজা খুলে ফেললে দ্বিতীয়বার সুইচ আর প্রেস করা যাবে না, কিন্তু বলতে হবে কত নম্বর সুইচে এই ঘরের লাইটটা জ্বলবে। এখন প্রত্যেকে এই ধাঁধা সমাধান করার জন্য সব রকম চেষ্টা শুরু করে দেয়, কিন্তু পাস্কাল একমাত্র যে কিনা অন্য কিছু নিয়ে ভাবতে থাকে। তার মনে প্রশ্ন ওঠে, যদি ফরম্যাট তাদেরকে মার্ডার করতে চায় তবে সে কেন প্রথমে ধাঁধার সেই লেটারটা প্রত্যেককে পাঠাবে? কারণ যদি কোনো কারণে ধাঁধাটা সলভ করতে আমরা ব্যর্থ হতাম তবে আমরা এখানে আসতে পারতাম না এবং ফরম্যাট তার প্রতিশোধ নিতে পারত না। কিন্তু তখন প্রফেসর তাকে প্রশ্ন করে, তুমি কি এই ধাঁধাটা একা একা সলভ করেছিলে নাকি কেউ তোমাকে সাহায্য করেছে? এখন এই কথা শুনে পাস্কালের মনে পড়ে যায় সেই লাইব্রেরির মহিলাটার কথা, যে কিনা তাকে ইনডাইরেক্টলি হেল্প করেছিল। আসলে সেই লাইব্রেরির মহিলাটি ফরম্যাটের কাছ থেকে টাকা নিয়ে এই কাজটা করেছে। আর এখান থেকে পাস্কাল বুঝতে পারে এখন পর্যন্ত যা যা হচ্ছে সবই ফরম্যাটের প্ল্যান মতোই হচ্ছে। এখন এই কথাবার্তার মধ্যে আরো একবার তাদের 1 মিনিট শেষ হয়ে যায় এবং ঘরটা ছোট হতে শুরু হয়ে যায়, যার ফলে একটি লাইট দেওয়ালের ধাক্কাতে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে এবং বেঁচে থাকে একটি লাইট। তাই তারা সেই লাইটটাকে বাঁচানোর জন্য অন্য পাশে সরানোর চেষ্টা করে, কিন্তু এমনটা করতে গিয়ে লাইটের গরমে প্রফেসরের হাত পুড়ে যায়। আর এটা দেখে অলিভিয়ার মাথায় একটি বুদ্ধি আসে। সে জানায়, আমরা সেই ধাঁধাটা সলভ করতে পারবো। প্রথমে আমাদেরকে ঘরে প্রবেশ করার আগে 1 নম্বর সুইচটা অন করে 5 মিনিট অপেক্ষা করতে হবে এবং তারপর সেটা অফ করে দ্বিতীয় সুইচটা অন করে আমাদেরকে ঘরে ঢুকতে হবে। এখন ঘরে ঢুকে আমরা যদি দেখতে পাই লাইটটি জ্বলছে তবে সেটা দ্বিতীয় সুইচের কারণে জ্বলছে, এবং যদি আমরা দেখতে পাই এই লাইটটি জ্বলছে না কিন্তু সেটা গরম হয়ে রয়েছে তবে আমরা বুঝতে পারবো সেটা 1 নম্বর সুইচের সাহায্যে জ্বলবে। কিন্তু যদি আমরা দেখতে পাই লাইটটি জ্বলছেও না এবং গরমও নেই তবে আমরা বুঝতে পারবো সেটা 3 নম্বর সুইচ প্রেস করলেই জ্বলবে। এখন অলিভিয়া এই উত্তরটা সঙ্গে সঙ্গে মেসেজ করে পাঠিয়ে দেয় এবং এটা সঠিক হয়ে যায়। এখন এরপর পাস্কাল অলিভিয়াকে তার বয়স জিজ্ঞাসা করে। অলিভিয়া জানায় তার বয়স 26 বছর। পাস্কাল তাকে বলে, ঠিক একই রকম ভাবে একজন মেডিকেল ফিলোসফার ছিল যার নাম ছিল অলিভিয়া সাবুকো এবং সেও 26 বছর বয়সে মারা গিয়েছিল, তাই সম্ভবত এই কারণেই ফরম্যাট তোমার নাম অলিভিয়া দিয়েছে। এরপর পাস্কাল গ্যালোসকে তার বয়স জিজ্ঞাসা করে এবং জানতে পারে তার বয়স 20 বছর এবং পাশে থাকা বই পড়ে সে জানতে পারে ঠিক একই নামে একজন ম্যাথমেটিশিয়ান ছিল যে কিনা 20 বছর বয়সে মারা গিয়েছিল। এখন এরপর পাস্কাল তার নিজের ইনফরমেশন চেক করে এবং সে অবাক হয়ে যায়। সে লক্ষ্য করে তার বয়স 39 বছর এবং ঠিক একই বয়সের একজন ম্যাথমেটিশিয়ান যার নাম ব্লাস পাস্কাল, সেও মারা গিয়েছিল। এখন এইসব দেখে প্রত্যেকের মধ্যে এক ভয়ানক আতঙ্ক তৈরি হয়ে যায়। তাই গ্যালস সেই বইটা পাস্কালের কাছ থেকে কেড়ে নেয় এবং ফরম্যাটের সম্বন্ধে ইনফরমেশন চেক করতে শুরু করে। সে লক্ষ্য করে ফরম্যাট নামের এক ব্যক্তি রয়েছে যে কিনা 57 বছর বয়সে মারা গিয়েছিল এবং এরপর সে ফরম্যাটের সেই আইডি থেকে তার বয়স চেক করে, যেটা দেখে সে অবাক হয়ে যায় কারণ ফরম্যাটের বয়সও 57 বছর। এখন এইসব দেখে গ্যালস নিজেকে শান্ত রাখতে পারে না। সে বলে এই ফরম্যাট নামের মানুষটি কোনো সাধারণ মানুষ নয় বরং একজন সাইকো। তাই সে রাগের বশে সামনে থাকা আয়নাটা ভেঙে ফেলে, শুধু এই ভেবে যে ফরম্যাট সেই আয়নার পিছন থেকে তাদেরকে হয়তো লক্ষ্য করছে, কিন্তু সেখানে কোনো কিছুই থাকে না। এখন এর পরের মুহূর্তেই সেই ফোনে আরো একটি ধাঁধা চলে আসে এবং অলিভিয়া সেটা সলভ করতে শুরু করে দেয় এবং বাকি ছেলেরা এই ঘর থেকে কিভাবে বেরোনো যায় সেই নিয়ে প্ল্যান করতে শুরু করে দেয়। প্রফেসর পরামর্শ দেয় তাদেরকে যে করেই হোক এই হাইড্রোলিক প্রেসটাকে ঠেকাতে হবে, কিন্তু পাস্কাল তাকে বোঝায় এটা এতটাও সহজ নয়, কারণ হাইড্রোলিক প্রেসকে একমাত্র অন্য একটি হাইড্রোলিক প্রেস ঠেকাতে পারে। তাই তাদেরকে দুটো হাইড্রোলিক প্রেস অন্য দুটো হাইড্রোলিক প্রেসের বিপরীতে সেট করতে হবে, তবে সেটা বন্ধ হবে। এখন এই প্ল্যান মতো তারা পাশে থাকা বইয়ের আলমারিগুলো ঘরের মাঝখানে রেখে দেয় এবং একটি দেওয়ালের সাথে অন্য একটি দেওয়ালের কানেক্ট করে দেয় যাতে এই হাইড্রোলিক প্রেস কাজ করা বন্ধ করে দেয়। অন্যদিকে অলিভিয়া সেই ধাঁধাটা কমপ্লিট করে
সঠিক উত্তর সেন্ড করে দেয়, কিন্তু পরের মুহূর্তেই অন্য একটি ধাঁধা ফোনের মধ্যে চলে আসে। কিন্তু এবার গ্যালোস সঙ্গে সঙ্গে এই ধাঁধারও উত্তর দিয়ে দেয়, কিন্তু সে জানায় সে যেন এই উত্তরটা এখনই সেন্ড না করে, কারণ এমনটা করলে পরের ধাঁধা চলে আসবে। তাই 1 মিনিট শেষ হওয়ার আগেই সে যেন এটা সেন্ড করে। এখন অলিভিয়া সেই উত্তরটা টাইপ করে ফোনটা টেবিলের ওপর রেখে দেয়, কিন্তু সে সেটা সেন্ড করে না। এবং তারপর সে তার বাকি সহযোগীদের সাথে এই হাইড্রোলিক প্রেস আটকানোর জন্য সহযোগিতা করে, কিন্তু এসব করতে গিয়ে অলিভিয়া সেই উত্তরটা সেন্ড করতে ভুলে যায়, যার ফলে আরো একবার এই ঘরটা ছোট হতে শুরু করে এবং একইভাবে সেই বইয়ের আলমারিগুলো ভেঙে যেতে শুরু করে। এদিকে অলিভিয়া এই ফোনটা খুঁজতে শুরু করে দেয়, কিন্তু সে ফোনের বদলে একটি চিঠি খুঁজে পায়। আর এই চিঠিটা ঠিক একই রকম যেমন তারা প্রত্যেকে একটি করে পেয়েছে। আর এই চিঠিতে রোম্যান নাম লেখা থাকে। আর এখান থেকে এরা প্রথমবার বুঝতে পারে তারা যাকে ফরম্যাট মনে করছিল, যার আইডিতে নাম ছিল রোম্যান, সে আসলে তাদেরকে ডাকেনি, বরং কোনো রহস্যময় ব্যক্তি এই মানুষটিকে ঠিক তাদের মতনই নিমন্ত্রণ করেছে এবং তার নাম দিয়েছে ফরম্যাট, এবং একইভাবে তাকে ফোন নিয়ে আসার অনুমতি দিয়েছে, যাতে প্রত্যেকের মনে হয় এই ব্যক্তিই তাদেরকে ইনভাইট করেছে। এখন প্রশ্ন হলো, তাহলে পাস্কাল রোমানের জ্যাকেটের মধ্যে যেই ছবিটি পেয়েছিল সেই মেয়েটিকে সে আগের থেকেই চেনে, কারণ তার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাহলে এই জিনিসটা আসলে কি? পাস্কাল বুঝতে পারে এটা সম্পূর্ণ একটা কাকতালীয় ঘটনা, কারণ সেই মেয়েটির বাবা মাকে সে কখনোই দেখেনি, তাই রোমান তার বাবা নাও হতে পারে। এখন এই সব কিছু বুঝে তাদের প্রত্যেকের দীর্ঘশ্বাস শুরু হয়ে যায়, কারণ তারা এটা জানে না এই সব কিছুর পিছনে আসলে কে রয়েছে। অন্যদিকে রোম্যান, যার নকল নাম ফরম্যাট, সে সেই হসপিটালে পৌঁছে যায় এবং তার মেয়ের সম্বন্ধে সেখানকার নার্সদের জিজ্ঞাসা করে, কিন্তু তারা জানায় তারা কখনোই তার ফোনে কল করেনি। হয়তো কেউ তার সাথে মজা করেছে, কারণ তার মেয়ে এখানে ভর্তি নেই। একজন নার্স তাকে অ্যাডভাইস দেয় সে যেন চিন্তা না করে এবং বাড়ি গিয়ে বিশ্রাম নেয়। এখন এই কথা শুনে রোম্যান এই হসপিটাল থেকে বেরিয়ে যায়। অন্যদিকে বাকিরা তখনও চিন্তা করতে থাকে এই সব কিছুর পিছনে আসলে কে রয়েছে। এখন এর মধ্যে অলিভিয়া গেলোসকে প্রশ্ন করে, তুমি যে গোলবাস থিওরি সমাধান করেছিলে সেই সব রকম ইনফরমেশন কে নষ্ট করেছিল? গেলোস জানায় তার প্রতিবেশীর একটি বাচ্চা, যে কিনা সবসময় দুষ্টুমি করতে ব্যস্ত থাকে, কিন্তু অলিভিয়া তাকে থামিয়ে দেয় এবং জানায় একটি বাচ্চা কিভাবে এত সুরক্ষিত এবং দামি জিনিস নষ্ট করতে পারে, যেখানে বাড়িতে সবচেয়ে উচ্চ লেভেলের সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এখন এই কথা শুনে প্রফেসর তাকে প্রশ্ন করে, তুমি কি করে গ্যালোসের বাড়ির এত গোপন তথ্য জানতে পারলে? তখন অলিভিয়া সবচেয়ে অবাক করে দেওয়া সত্যিটা তাদেরকে জানায়। সে বলে, গ্যালোস এবং আমি একটা সময় রিলেশনশিপে ছিলাম এবং তাদের এই সম্পর্ক 2 বছর পর্যন্ত চলেছিল, কিন্তু তারপর তারা ব্রেকআপ করে নেয়। এখন এই কথা শুনে পাস্কাল তাকে বকা দেয়। সে বলে, এরকম গোপন জিনিস গোপন ভাবে রাখলে আমরা কখনোই এখান থেকে বের হবার রাস্তা খুঁজে পাবো না, তাই তোমার অনেক আগেই এই সব কিছু জানানো উচিত ছিল। এখন এর মধ্যে ফোনে আরো একটি ধাঁধা চলে আসে, যেখানে লেখা থাকে একজন ব্যক্তি এমন একটি ঘরে আটকে পড়ে যেখানে 2টো দরজা রয়েছে এবং তার মধ্যে একটি দরজা এমন রয়েছে যার মধ্যে দিয়ে গেলে মানুষটি স্বাধীন হতে পারবে এবং অন্য দরজাটি দিয়ে গেলে মানুষটি বিপদে পড়ে যাবে। এছাড়াও যেই দরজা দিয়ে গেলে মানুষটি স্বাধীন হতে পারবে সেই দরজায় একজন গার্ড রয়েছে যে সব সময় সত্যি কথা বলে, এবং যেই দরজা দিয়ে গেলে মানুষটি বিপদে পড়বে সেই দরজায়ও একটি গার্ড রয়েছে যে সব সময় মিথ্যে কথা বলে। এখন সমস্যা হলো, ভিতরে থাকা মানুষটি এটা জানে না কোন গার্ডটি সত্যি বলে এবং কোন গার্ডটি মিথ্যে বলে, কিন্তু মানুষটি যে কোনো একজন গার্ডকে একটি প্রশ্নই করতে পারবে এবং তারপর বেছে নিতে হবে কোন দরজা দিয়ে গেলে সে স্বাধীন হতে পারবে। এখন এই 4 জন এই ধাঁধাটা মন দিয়ে সলভ করতে শুরু করে দেয় এবং সামনে থাকা ব্ল্যাকবোর্ডে তারা নানান রকম চিত্র আঁকতে শুরু করে দেয়। আর এবারও পাস্কাল এই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। সে তাদেরকে বোঝায়, বন্দি থাকা মানুষটি যদি একজন গার্ডকে প্রশ্ন করে যে কোন দরজাটা তাকে স্বাধীনতা দেবে, যদি সে সত্যবাদী হয় তবে সে তার নিজের দরজাটাই বলবে, এবং একইভাবে যদি সে মিথ্যেবাদী হয় তবুও সে নিজের দরজাটাই বলবে। অর্থাৎ এমনভাবে প্রশ্ন করলে হবে না। তাই পাস্কাল তাদেরকে বলে, ধরো একজন গার্ডের নাম এ এবং অন্য গার্ডটির নাম বি। এবার একে যদি এমনভাবে প্রশ্ন করা হয়, বলো বি তোমার ব্যাপারে কি বলবে, যে তুমি কি সত্যবাদী নাকি মিথ্যেবাদী? এখন এ যদি সত্যবাদী হয় তবে সে বলবে বি আমার ব্যাপারে এটাই বলবে যে আমি একজন মিথ্যেবাদী, কিন্তু সত্যিটা হবে এর উল্টো। একইভাবে এ যদি মিথ্যেবাদী হয় তবে সে বলবে বি আমার ব্যাপারে এটাই বলবে যে আমি একজন সত্যবাদী, কিন্তু সত্যিটা এর উল্টো হবে। অর্থাৎ দুটো ক্ষেত্রেই প্রশ্নের উত্তর যা হবে, এই বন্দী থাকা মানুষটাকে তার বিপরীত অপশনটা বেছে নিতে হবে। এখন এই উত্তর পাস্কাল সঙ্গে সঙ্গে মোবাইলের সাহায্যে পাঠিয়ে দেয় এবং এবারও তার উত্তর সঠিক হয়ে যায়। এরপর পাস্কাল
অলিভিয়াকে জিজ্ঞাসা করে সে কেন গ্যালোসের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। এখন অলিভিয়া তাকে জানায় তারা যখন সম্পর্কে ছিল সে নিজে দাবা খেলতে খুব বেশি ভালোবাসত, এমনকি প্রতিটা খেলাতে সে জিতে যেত। কিন্তু একদিন সে তার ফোনে একটি দাবা অ্যাপ ডাউনলোড করে এবং সেখানে সে গেম খেলতে শুরু করে দেয় এবং অদ্ভুত ব্যাপার, বিপরীতে থাকা ব্যক্তি তাকে প্রতিটা গেমে হারিয়ে দেয়। এমনকি সে এরপর বেশ কয়েকবার দাবা খেলে, কিন্তু প্রতিবারই সেই ব্যক্তির কাছে সে হেরে যায়। তাই তার কাছে সেই ব্যক্তি বেশ ইন্টারেস্টিং মনে হয়। তাই সে ডিসাইড করে সেই ব্যক্তির সাথে অ্যাপের মাধ্যমে নয় বরং সরাসরি গেম খেলবে। আর দাবা খেলার জন্য সে একটি সমুদ্র সৈকত বেছে নেয়, যেখানে আগের থেকেই বেশ কিছু বেআইনি কাজ হচ্ছিল, যেমন নেশা জাতীয় জিনিসগুলো খুব বেশি বিক্রি হচ্ছিল। এবং সেখানে গিয়ে সে নেশায় আসক্ত হয়ে যায়, যার ফলে সে গেমে হেরে গেলেও এখানে বারবার সে যেতে শুরু করে দেয়। এদিকে গ্যালোসের মনে হয় সে নিশ্চয়ই অন্য কোনো সম্পর্ক তৈরি করেছে, যদিও সে গ্যালোসকে বোঝায় কিন্তু সে তাকে বিশ্বাস করে না এবং এরপর থেকেই তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। এখন পাস্কাল তাকে জিজ্ঞাসা করে তাহলে কি সেই দাবা খেলোয়াড় তোমার সাথে এমনটা করতে পারে? অলিভিয়া এক কথায় উত্তর দেয় কখনোই না, কারণ সেই ব্যক্তি অলরেডি এই রুমে রয়েছে। এখন এই কথা শুনে প্রত্যেকে অবাক হয়ে যায় এবং তারা বুঝতে পারে এই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং প্রফেসর। এখন যেহেতু প্রফেসরের কারণে গ্যালোসের সম্পর্ক ভেঙে গেছে, তাই সেই প্রফেসরের সাথে ফাইট শুরু করে দেয়, যার ফলে প্রফেসরের হাতে থাকা সেই ফোনটা যার সাহায্যে তারা ধাঁধার উত্তরগুলো সেন্ড করছিল সেটা নিচে পড়ে যায়। কিন্তু গ্যালোস তাদেরকে জানায় সে আর বেঁচে থাকতে চায়, তাই ফোনটা নষ্ট হয়ে গেলেও তার আর কিছু যায় আসে না। এখন এই কথা শুনে পাস্কালের মনে আরো একটি চিন্তার উদ্ভব হয়। সে বুঝতে পারে এই গ্যালাস নামের মানুষটি একমাত্র যে কিনা প্রফেসর এবং অলিভিয়াকে সহ্য করতে পারে না। এক কথায় বলতে গেলে তারা দুজনেই তার শত্রু, তাই সবকিছুর পিছনে গ্যালাসের হাত থাকতে পারে। কিন্তু তখনই তার মনে পড়ে রোমানের কাছে যেই ফোনটা এসছিল তখন রুমে একজন ব্যক্তি ছিল না, আর সে হলো স্বয়ং প্রফেসর। তাই তাদের সন্দেহ সোজা প্রফেসরের ওপরে চলে যায়, কারণ সে বাইরে গিয়ে হয়তো রোমানকে কল করেছিল, আর এই কারণে সে প্রফেসরের ওয়ালেট চেক করে যেখানে লেখা থাকে ইসি। আর এটা দেখে গ্যালাসের মনে পড়ে যায় সেই পোস্ট অফিসে থাকা পিয়নের কথা, যে কিনা ফরম্যাটের এমন একটি নাম বলেছিল, আর সেটা হলো এফ্রেন কিউব্যাস। এরপর তারা সঙ্গে সঙ্গে প্রফেসরের ব্যাগ চেক করে এবং সেখান থেকে তারা একটি ফোন খুঁজে পায়। এমনকি এই পর্যন্তই নয়, তারা লক্ষ্য করে সেই ফোন দিয়ে রোমান নামের এক ব্যক্তির কাছে বেশ কয়েকবার কল করা হয়েছে, যার ফলে এরা প্রথমবার বুঝতে পারে এই সব কিছুর পিছনে এই প্রফেসরের হাত রয়েছে। এখন পাস্কাল সঙ্গে সঙ্গে রোমানকে কল করে তাদেরকে হেল্প করার জন্য, কিন্তু এটা দেখে প্রফেসর হাসতে শুরু করে। সে তাদেরকে জানায় রোমান অলরেডি মরে গেছে, কারণ সে তার গাড়িতে থাকা সিট বেল্টে এক ধরনের বিষাক্ত জিনিস সেট করে দিয়েছে, যার ফলে সে যখন সিট বেল্ট লাগাবে তখনই সে মরে যাবে। কিন্তু বাস্তবে তেমনটা হয় না, বরং রোমান এখনো বেঁচে রয়েছে, কারণ সে গাড়ি চালানোর সময় কখনোই সিট বেল্ট লাগায় না, আর এটাই তার অভ্যাস। কিন্তু এই জিনিসটা প্রফেসর জানতো না। কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তার মাঝে একজন পুলিশ অফিসার রোমানকে ধরে ফেলে এবং যেহেতু তার কাছে লাইসেন্স নেই, তাই সে তার গাড়িতে উঠে পড়ে এবং রোমানকে সিট বেল্ট লাগাতে বলে। এখন কথা মতো সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাতে শুরু করে দেয় এবং ঠিক তখনই বিষাক্ত পয়জনের কারণে সে মরে যায় এবং গাড়িটা একটি বড় গিরিখাতে পড়ে যায়, যার ফলে পুলিশ অফিসারটাও সেখানে মরে যায়। এদিকে রুমের মধ্যে প্রফেসর জানায় সে এমনটা কেন করেছে। আসলে সে গোল্ডবাস থিওরি নিয়ে ৩৫ বছর ধরে রিসার্চ করে আসছে, এমনকি সে সম্পূর্ণ করে ফেলেছিল। মাত্র 10 দিন বাকি ছিল সেটা মিডিয়ার কাছে প্রকাশ করতে, কিন্তু তার আগেই সে খবর পায় একজন অল্প বয়সী গণিতবিদ এই থিওরি সমাধান করে ফেলেছে। আর এটা দেখে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। এমনকি সে একটা সময় সুইসাইড করার প্ল্যান করে ফেলেছিল, কিন্তু পরের মুহূর্তেই তার ইচ্ছে হয় এই অল্প বয়সী ছেলেটির সাথে সে একবার দেখা করবে। আর এই কারণে সে তার কাছে মেল পাঠায়, কিন্তু সেই মেলের অ্যান্সার দেয় তার গার্লফ্রেন্ড অলিভিয়া, এবং সেদিন থেকেই তার সাথে অলিভিয়ার সম্পর্ক তৈরি হয়ে যায়। এখন এই কথা শুনে গ্যালোসের মন আরো একবার খারাপ হয়ে যায়, কারণ অলিভিয়া তাকে জানিয়েছিল এই ব্যক্তির সাথে তার দাবা খেলার সময় পরিচয় হয়েছে, কিন্তু বাস্তবে অনেক আগের থেকেই তার সাথে পরিচয় রয়েছে। প্রফেসর আরো জানায় সে সেদিন থেকেই ডিসাইড করেছিল এই অল্প বয়সী গণিতবিদকে সে মেরে ফেলবে, এবং এমনটা করলে সে প্রথম ব্যক্তি হয়ে যাবে যে কিনা গোল্ডবাস থিওরি সমাধান করেছে। আর এই কারণে সে এত কিছু করেছে। এখন পাস্কাল তাকে প্রশ্ন করে তাহলে তুমি কেন রোমানকেও মার্ডার করার প্ল্যান করেছো, সে কি দোষ করেছে? তখন প্রফেসর তাকে বোঝায় এমনটা করার কারণ যাতে পুলিশ ইনভেস্টিগেশন করে এটা বুঝতে পারে এই সব কিছুই রোমান করেছে, কারণ অলরেডি তুমি তার মেয়েকে অ্যাক্সিডেন্ট করে কোমায় পাঠিয়ে দিয়েছ। তাই পুলিশ এই জিনিসটা খুব সহজেই বিশ্বাস করে নেবে এবং একইভাবে বাকিদের মৃত্যু পুলিশ একটি কাকতালীয় ঘটনা হিসেবে মেনে নেবে।
কিন্তু প্রফেসর এটা নিয়ে কোনো রকম ভয় পায় না যে এই প্ল্যানে সেও মরে যাবে, বরং তার একটাই টার্গেট থাকে, আর সেটা হলো এই পৃথিবীতে প্রথম ব্যক্তি সে হতে চায় যে কিনা গোলবাস থিওরি সমাধান করেছে। এখন এর মধ্যে গ্যালোস তাদেরকে জানায় সত্যিটা হলো সে কখনোই গোলবাস থিওরি সমাধান করতে পারেনি, বরং সে মিডিয়ার কাছে মিথ্যে বলেছিল যাতে সে পপুলার হতে পারে। কিন্তু এই মিথ্যে বলার কারণে মিডিয়া তাকে এই থিওরি সমাধানের সব রকম প্রমাণ তাদের সামনে দেখাতে বলেছিল। এমনকি তার ওপর প্রচুর চাপ বেড়ে গিয়েছিল, আর এই কারণে সে ইচ্ছে করে তার বাড়িতে থাকা প্রতিটা জিনিস ভাঙচুর করেছিল, যাতে দেখে মনে হয় তার রিসার্চ করা প্রতিটা জিনিস কেউ চুরি করেছে। এখন এই সব কিছু শুনে প্রফেসর প্রথমবার বুঝতে পারে আসলে প্রথম থেকেই সেই একমাত্র যে কিনা এই গোলবাস থিওরি সমাধান করেছে, আর এটা ভেবে তার মনে খুশি চলে আসে। কিন্তু এই কঠিন পরিস্থিতি তৈরি করার জন্য গ্যালোস সঙ্গে সঙ্গে প্রফেসরকে একটি ঘুষি মারে এবং প্রফেসর সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এটা দেখে পাস্কাল খুব রেগে যায়, কারণ তার মতে এই প্রফেসর একমাত্র যে কিনা এই ঘর থেকে তাদেরকে বের করতে পারবে। এমনকি সে যখন সেই বই চেক করেছিল সেখানে প্রফেসরের নামে যে গণিতবিদ ছিল তার মৃত্যু হয়েছিল 81 বছর বয়সে, কিন্তু প্রফেসরের বয়স এখনো 81 হয়নি। অর্থাৎ প্রফেসর যে করেই হোক এই ঘর থেকে বের হবার রাস্তা রেখেছে, যেখান থেকে সে তার জীবন বাঁচাতে পারবে। এখন এই তিনজন এই ঘরের প্রতিটা জিনিস ভালোভাবে লক্ষ্য করে এবং তারা দেখতে পায় ব্ল্যাকবোর্ড যার পিছনে কি রয়েছে সেটা তারা জানে না, তাই তারা ব্ল্যাকবোর্ডে জোরে আঘাত করে এবং অদ্ভুত ব্যাপার সেটা খুব সহজেই ভেঙে যায় এবং লক্ষ্য করে বিপরীত পাশে একটি এলিভেটর রয়েছে। এখন এরা তিনজন আস্তে আস্তে সেই এলিভেটরে প্রবেশ করে এবং গ্যালোস যাবার আগে সেই বইটা এবং ডকুমেন্ট তার সাথে করে নিয়ে নেয় যেটা প্রফেসরের কাছে ছিল। অর্থাৎ সে প্রমাণ করতে চায় গোলবাস থিওরি সে সমাধান করেছে। কিন্তু যাবার সময় পাস্কাল সেই বই এবং ডকুমেন্টগুলো জলের মধ্যে ফেলে দেয় এবং জানায় এরকম ভাবে ফেমাস হওয়ার চাইতে না হওয়া অনেক ভালো। আর এই মুভিটা এবং এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।